আজ থেকে কয়েক বছর আগে আমি একটা লাইন বলছিলাম, যে লাইনটা এমন ছিল যে 25 বছর পরে ওয়াইফ তার হাজবেন্ডকে কল করে বলে যে আমাকে মাফ করে দিও, কারণ তোমাকে দেওয়া সেই কষ্টগুলা আজকে আমি আমার সন্তানের চোখে দেখতে পাইতেছি। ঠিক এমন একটা স্টোরি যে আমার আমি বলবো, বা এই ধরনের একটা গল্প আমি আপনাদেরকে শোনাবো, ঠিক এমন একটা ঘটনা নিয়ে যেটা আমি কখনো কল্পনা করি নাই। আমি জানি না এই স্টোরিটাতে ভিউজ আসবে না আসবে না। এমন একটা গল্প যদি আমি না শুনে আপনাদেরকে, তাহলে জীবন অনেক বড় একটা জিনিস আপনারাও মিস করবেন। আর আমার পেজে যদি এমন গল্প না থাকে, আমার কাছেও ভালো লাগবে না জিনিসটা। অনেক সুন্দর একটা গল্প। 17 বছর পরে ছেড়ে দেওয়া বা ডিভোর্সি হাজবেন্ডের কাছে ওয়াইফ গেছে ক্ষমা চাওয়ার জন্য। ওই দিন হাজবেন্ড অবাক হয়ে গেছে এবং ওয়াইফকে একটা প্রশ্ন করলো যে আজকে 17 বছর পরে কি এমন হইল, আমাদের যৌবনকাল শেষ, তুমি এই টাইমে আমার কাছে আসলা, তাও ক্ষমা চাইতেছ, রিজনটা কি? যখন রিজনটা হাজবেন্ডকে শোনালো, হাজবেন্ড নিজে পর্যন্ত অবাক হয়ে গেছে। আর এই ঘটনাটাই আজকের গল্পটা। ঘটনার শুরুটা এমন করে হয় যে তারা দুজন সুন্দরভাবে পারিবারিকভাবে বিয়ে করে, এবং আমি এখানে ছোট্ট একটা বিষয় বলে নিই যে তারা দুজনে ছিল হিন্দু। আর এই স্টোরিটা হলো ইন্ডিয়ার একটা স্টোরি। তো যার কারণে পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরে প্রথম তারা অনেক সুখেই ছিল, অনেক ভালো ছিল এবং হাসি খুশি ছিল। তাদের সংসারে একটা পুত্র সন্তান হলো, যার বয়স মোটামুটি 5 বছর হয়ে গেছে। আর এর মধ্যে তাদের লাইফে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়া শুরু হয়, এবং এই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াগুলো ধীরে ধীরে একটা বড় রূপ নিয়ে নেয়। একটা সময় হাজব্যান্ড তার ওয়াইফকে বলে যে দেখো, আমাদের এখন এই বয়সটা নাই যে আমরা এই ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া করে আমাদের সম্পর্কটাকে নষ্ট করব। আর যেটা দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের মধ্যে ওই ঝগড়াগুলো বাড়তেছে, এটা কমতেছে না। তো এখন তুমি কি চাও? তখন ওয়াইফ বলে দিল যে আমি এমন করে তোমার সাথে থাকতে চাই না, আমি আলাদা হতে চাই। তখন হাজব্যান্ড বোঝানোর চেষ্টা করছে, যতটুকু সময় নেওয়ার দরকার নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ওয়াইফের ভিতরে কোনো পরিবর্তন দেখা নাই। তো একটা সময় সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তারা ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে যাবে। এখন ওয়াইফের একটা শর্ত ছিল, শর্ত এটা যে বাচ্চাটা তাদের আছে তার বয়স হলো 5 বছর, এবং ওই বাচ্চাটা ওয়াইফকে দিয়ে দিতে হবে। এটা নিয়ে যদি প্রথমে হাজব্যান্ড রাজি ছিল না, কিন্তু একটা সময় দেখতে পাইলো যে তার ওয়াইফের বাচ্চা ছাড়া থাকা পসিবল না। ওয়াইফ বাচ্চার প্রতি অনেক বেশি আকৃষ্ট বা বাচ্চার জন্য অনেক বেশি পাগল। এটা যখন হাজব্যান্ড দেখছে, দেখার পরে বললো যে ঠিক আছে, তুমি সুখে থাকো এবং তুমি বাচ্চাকে নিয়ে যাও, আমার কোনো দাবি নেই। এরপরে বাচ্চাকে নিয়ে ওয়াইফ চলে গেল। কেটে গেল 17টা বছর। আর এই 17 বছরের মধ্যে কি হয়েছিল এমন যে 17 বছর পরে ওয়াইফ আবার হাজব্যান্ডের কাছে এসে ক্ষমা চাইতেছে। তখন থেকে হাজব্যান্ডের জীবনটা কেমন হয়েছে আমি বলি। এখন যেহেতু ওনারা হিন্দু ধর্মীয় ছিল, আর পুরনো যে হিন্দু ধর্ম অবলম্বী ছিল বা যারা হিন্দু ধর্মকে মানতো, তারা কি করতো, একবার বিয়ে করতো এবং ডিভোর্স হয়ে গেলে তারা আর লাইফ লং বিয়ে করতো না। এমন কিন্তু অনেক হিন্দু আছে, এখনো পর্যন্ত আছে। তো সেম থিং, হাজব্যান্ড তো আর বিয়ে শাদী করে না এবং ওয়াইফও কিন্তু আর বিয়ে শাদী করে নাই। হাজব্যান্ড তখন থেকে থাকা শুরু করছে তার ছোট ভাইয়ের সংসার নিয়ে, এবং ছোট ভাইয়ের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেই বড় করতো, তাদেরকে নিজের সন্তানের মতো আদর করে তাদের সাথে তার জীবন কাটতেছিল। এখন দেখা গেছে তাদের যে বাচ্চা কাচ্চা আছে ভাইয়ের, ও বাচ্চা কাচ্চাগুলো যখন একটা সময় বড় হয়ে গেছে, ওই চাচাকে কিন্তু তখন আর ওই সম্মানটা, ওই রেসপেক্টটা দিত না। তো চাচার জীবনটা পুরো নিঃস্ব এবং একাকিত্বভাবে কাটতেছিল। এর মধ্যে যে ওয়াইফ ছিল, সে তার যে সন্তানটা ছিল তাকে মানুষ করছে, ভালো পড়ালেখা করাইছে, এবং একটা সময় সেই সন্তান সফটওয়্যার কোম্পানিতে চাকরি পাইছে। এখন এইখান থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। আমি তাদের সন্তানের একটা কাল্পনিক নাম দিই, যেটা হলো রাহুল। রাহুল যখন কলেজে পড়ালেখা করতো, পড়ালেখা করা অবস্থায় একটা মেয়ের সাথে তার পরিচয়, এবং ওই মেয়েটার সাথে তার একটা রিলেশনশিপ হয়। তো তারা দুজন একই কোম্পানিতে পরবর্তীতে চাকরিও নিছে, এবং ওইখানে চাকরি করার অবস্থায় তারা ডিসাইড করলো যে তারা দুজন বিয়ে শাদী করবে। এখন যেহেতু তারা বিয়ে শাদী করবে, এই বিষয়টা মাকে জানাইছে, রাহুলের মাকে। তো রাহুলের মা বিষয়টা জানার পরে বললো যে ঠিক আছে, যদি তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাহুল যে মেয়েটাকে ভালোবাসতো, সেই ফ্যামিলির আপত্তি আছে। আর আপত্তি থাকার রিজন হলো এটা যে তাদের দুজনের জাতের মধ্যে তফাৎ আছে, বুঝতেছেন? এখন এই জাত নিয়ে কোনো মতেই রাহুলের প্রেমিকার পরিবার রাজি হইতেছিল না। অনেক কষ্টের পরে দেখা গেছে রাহুলের মাও যখন কথাবার্তা বলছে, একটা সময় গিয়া সেই মেয়ের ফ্যামিলি রাজি হয়েছে এবং তারা বিয়ে শাদী করছে। তারা বিয়ে শাদী করে আলাদা থাকা শুরু করছে শহরে, যেখান থেকে তারা চাকরি করতো। এভাবেই ভালোভাবেই তাদের সংসার জীবন চলতেছিল। রাহুল ছিল অনেক বেশি বউয়ের মধ্যে আসক্ত এবং অনেক বেশি ফ্যামিলি ম্যানের মতো ছিল। সে কি করতো, প্রত্যেক দিন সকালবেলায় সে অফিসে যাওয়ার আগে ঘরের যে কাজকর্ম আছে ওগুলো সব কিছু করে তার ওয়াইফের জন্য কফি বানিয়ে
টেবিলের পাশে রেখে যেত, যেমনটা সিনেমার মধ্যে হয়। ঠিক এমনই একটা বউ ভক্ত হাজব্যান্ড ছিল রাহুল। তো এই লাইফটা যখন রাহুলের ওয়াইফ পাইছে, সে অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি হ্যাপি ছিল। সে ভাবতো যে দুনিয়ার মধ্যে তার মতো খুশি আর কোনো মেয়ে হতেই পারে না। এত ভালো একজন হাজব্যান্ড পাইছে, তাও যাকে ভালোবেসে বিয়ে করছে, যে তার এতটা কেয়ার করে। কিন্তু রাহুল কখনো সোশ্যাল মিডিয়া ইউজ করতো না। তার সোশ্যাল মিডিয়া লাইফটাকে পুরো ফেক মনে হতো এবং সেটা ইউজই করতো না। তার জীবন ছিল তার বউ এবং তার মা, এগুলা নিয়ে তার কাজকর্ম নিয়ে সে ব্যস্ত থাকতো। কিন্তু রাহুলের ওয়াইফ ছিল সোশ্যাল মিডিয়া আসক্ত একটা মেয়ে, যে দেখা গেছে ডেলি তার সাথে কি হইতো এই সম্পূর্ণ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়তো এবং ওইখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আর এই বিষয়গুলো রাহুলকে বলতো যে আমার একটা বন্ধু এটা করে, আমার একটা বান্ধবী এটা করে। এই বিষয়গুলো যখন রাহুল শুনতো, বলতো যে দেখো এই সোশ্যাল মিডিয়া লাইফটা পুরোপুরি একটা ফেক লাইফ, তোমার যদি মন চায় তুমি এটা ইউজ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এগুলো আমাকে বলিও না, এটা আমার শুনতে ইচ্ছা করে না, ঠিক আছে? দেন এভাবেই তাদের দিনকাল যেতে থাকে। এরপর তাদের অ্যানিভার্সারি আসে। এখন রাহুলের বউয়ের যে সোশ্যাল মিডিয়া লাইফটা ছিল, সেটা ছিল এমন যে সে চাইতো শো অফ করার জন্য। তার অনেক বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, যারা অনেক বেশি শো অফ করতো সোশ্যাল মিডিয়াতে, যে তাদের অ্যানিভার্সারি কেউ বাইরের দেশে গিয়ে সেলিব্রেট করছে, কেউ অনেক মানে ভিআইপিভাবে পার্টি দিয়ে সেলিব্রেট করছে। এখন রাহুলের ওয়াইফের ইচ্ছা ছিল এমন করে তাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবে। কিন্তু বিষয় যেটা হলো, এটা রাহুলকে জানালো যে আমাদের তো অ্যানিভার্সারি আসতেছে, এখন আমি চাইতেছি যে এটা অনেক স্মরণীয় করে এটাকে সেলিব্রেট করতে, আমাদের প্রথম অ্যানিভার্সারি। তো তখন রাহুল বলল যে ঠিক আছে, আমরা অনেক সুন্দর মতো এটা সেলিব্রেট করব। আমরা একটা মন্দিরে যাব, ওইখানে কিছু গরিব মানুষকে খাওয়াবো এবং ওই সারাটার দিন আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরবো, তাহলে এটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। এটা ছিল রাহুলের চিন্তাধারা। কিন্তু রাহুলের ওয়াইফ এটা শোনার পরে তার মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছে, কারণ সে চায় না যে তারা এমন করে অ্যানিভার্সারি সেলিব্রেট করুক। এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে বাক বিতণ্ড হতে শুরু হয় এবং তার ওয়াইফ বলে যে দেখো, আমার একটা বান্ধবী এখানে গেছে, আমার একটা বন্ধু ওইখানে গেছে, তারা এমন করে সেলিব্রেট করছে, এখন আমি যদি এমনভাবে করি তারা আমাকে কি বলবে? তখন যায় রাহুল বলল যে দেখো, এরা যেটা দেখাইতেছে সেটা জাস্ট তাদের মধ্যে খুশি যেটা সেটা দেখাইতেছে, তাদের লাইফে কষ্ট কি চলতেছে, সমস্যা কি চলতেছে, এই জিনিসগুলা তোমাকে দেখাইতেছে না, আর তুমি সেটা দেখতেছো না, এই জন্য তোমার কাছে ওই লাইফটা ভালো লাগতেছে। আসলে এটা সম্পূর্ণ ফেক একটা লাইফ। কিন্তু তাদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি ঝগড়াঝাটি হতে শুরু হয় এবং একটা সময় রাহুলের ওয়াইফ চিন্তা করে নিছে যে সে রাহুলকে ডিভোর্স দিয়ে দিবে। এবং সে কি করলো, ডিভোর্স দিবে এই কথাটা রাহুলকে জানায় নেই। সে ঝগড়া করে রাহুলের সাথে সে কি করলো, তার বাবার বাড়িতে চলে গেছে। এখন যখন বাবার বাড়িতে গিয়ে বিষয়গুলো জানালো, যেহেতু প্রথম থেকেই রাহুলের ওয়াইফের যে মা বাবা ছিল তারা বিয়েতে রাজি ছিল না, এই জন্য তারা একটা সুযোগ পাইছে। এই সুযোগটাকে আরো দৃঢ়ভাবে তারা কাজে লাগালো এবং মেয়েকে বিভিন্ন রকম আজে বাজে থট মাথার ভিতরে ঢুকাই দিতেছিল। তো এক সময় রাহুলের ওয়াইফ মাইন্ডে একদম 100% ভাবে থট নিয়ে নিছে যে সে রাহুলকে ছেড়ে দেবে। এবং যেমন চিন্তা তেমন কাজ, সে কি করলো, রাহুলকে বলে দিল যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এটা শোনার পরে রাহুলের পুরো দুনিয়া ভেঙে গেছে। সে কি করলো, শহর থেকে মায়ের কাছে চলে আসছে। আসার পরে মাকে সম্পূর্ণ বিষয়টা জানালো যে তাদের মধ্যে কি কি হয়েছে। তো মা এগুলো শোনার পরে বললো যে দেখো, তোমরা আগেও বিয়ে করতে চাইছো, আমি তখনও তোমাদের না করে নেই, এখন তোমাদের লাইফ, তোমাদের সিদ্ধান্ত, তুমি যেটা নিবে সেটাই নিতে পারো। এর মধ্যে রাহুলের মায়ের কাছে বিষয়গুলো অনেক বেশি কষ্টদায়ক লাগতেছিল। রাহুলের মা কি করলো, সে বিষয়গুলা রাহুলের নানাকে জানাইলো যে এখন ওরা বিয়ে শাদী করছে, এখন এমন এমন বলতেছে, এখন আমার কাছে সিদ্ধান্ত চাইতেছে, আমি কি বলবো? তখন রাহুলের নানা একটা কথা বললো যে দেখ মা, একটা সময় তুইও আমার কাছে এমন একটা সিদ্ধান্ত চাইছিলি, তখন আমি তোর কিছু বলি নাই, ঠিক আছে? কারণ আমরা তখন কিছু বলতে পারি না। এখন তুই সেম সিচুয়েশনে আসিস, তো তুই সিদ্ধান্ত কি দিবি এটা তুই জানিস, কারণ আমি কিছু বলতে পারবো না। এটা রাহুলের নানায় বলছে। দেন এর মধ্যে কেসটা কোর্টের মধ্যে চলে গেল এবং কোর্টে যাওয়ার পরে 3 মাস যেমন সময় দেয়, 3 মাস সময় দিয়েছে যে তারা যাতে একে অপরের সম্বন্ধে আরও বুঝে বা চিন্তা করে তাদের সম্পর্কটা নিয়ে, এই জন্য 3 মাস সময় দিয়েছে। কিন্তু তারপরও তাদেরকে দেখা গেছে ডেট বাই ডেট কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়, কোর্টে গিয়ে তাদের কাউন্সিলিং করাতে হয় বিষয়টা নিয়ে। তো এভাবেই রাহুল আর কাজকর্ম বাদ দিয়ে সে কোর্টে যাইতো, আসতো এবং কোর্ট থেকে যেদিন সে আসতো ওই দিন সে বাসার মধ্যে ঢুকে তার নিজের রুমের মধ্যে গিয়ে অনেক বেশি কান্না করতো। সে কি করতো, তার ওয়াইফের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করতো, অনেক সুন্দর মধ্যে আলমারির মধ্যে রাখতো এবং তার ছবি ধরে ধরে না কান্না করতো। তার রুমের মধ্যে একটা বড় ছবি ছিল, ওইটা দেখে কান্না করতো। আর এই বিষয়গুলো রাহুলের মা দেখতেছিল, কিন্তু দেখার পর সন্তানকে যে কি বলে সান্ত্বনা দেবে এটা সে বুঝে উঠতে পারতেছিল না। দেন একদিন এমন আসলো যে সব কিছু শেষ হয়ে যাবে, লাস্ট দিন ছিল এবং ওই দিন কোর্টে যাওয়ার আগে রাহুলের ওয়াইফ ডিসাইডই করে নিয়েছে যে ফাইনালি তারা ডিভোর্স দিয়ে দিবে। তো কোর্টে যাওয়ার আগে কি করছিল, রাহুলের যে ওয়াইফ ছিল সে রাহুলের গ্রামের বাড়িতে আসছে, মানে রাহুলের মায়ের কাছে আসছে। আসার পরে নর্মালি
মায়ের সাথে তো ওইভাবে আর কথাবার্তা হয় না বা ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, সংসার জীবনও মা তেমন ছিল না। তো রাহুলের মাকে দেখার পরে রাহুলের ওয়াইফ অনেক জোরে জড়ায় ধরছে এবং অনেক বেশি কান্নাকাটি করতেছিল। তারা দুজন বসে কিছুক্ষণ কথাবার্তা বললো। রাহুল ছিল নিজের বেডরুমের মধ্যে, সে বসে ওইখানে কান্না করতেছিল, কারণ তাদের সম্পর্কের আজকে শেষ দিন ছিল। এবং যখন রাহুলের ওয়াইফ রুমের মধ্যে ঢুকলো, মানে বেডরুমে, তখন দেখতেছে যে তার জামা কাপড়গুলো অনেক সুন্দরভাবে সাজায় রাখছে রাহুল, এবং তার ছবিগুলো এখনো সরায় নাই, তার জামা কাপড়গুলো এখনো আলমারি থেকে সরায় নাই। এগুলো দেখার পরে রাহুলের ওয়াইফ অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল, এবং এর মধ্যে রাহুলের মাও তাকে অনেক কথা বলছে। এই সব কথা শোনার পর না রাহুলের ওয়াইফের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করার মতো মানে চিন্তাধারা চলে আসছে। এবং যখন কাপড়গুলো আলমারি থেকে নামাইতেছিল তখন কান্না করে করে রাহুলকে বলতেছে, যদি আমি থাকতে চাই তুমি আমাকে রাখবে? তখন রাহুল বলল যে, আমি তো কখনো চাই না যে তুমি আমাকে ছেড়ে যাও, ওটা তোমার নিজের সিদ্ধান্ত ছিল, আমি তোমাকে যেতে দিব কেমনে? এরপরে তারা একে অপরকে জড়াই ধরতেছিল এবং তাদের মধ্যে অনেক কনভারসেশন হইতেছিল ভিতরে। আর এই সম্পূর্ণ বিষয়গুলো না রাহুলের মা দরজার বাইরে থেকে না শুনতেছিল, এবং সেও অনেক বেশি কান্না করতেছিল। এখন দেখা গেছে তার সন্তানের মধ্যে আবার মিলমিশ হয়ে গেছে, মা অনেক খুশি হয়ে গেছে। কিন্তু তখনই না মায়ের মধ্যে না সেই 17 বছর আগের কথাগুলো মাইন্ডে ঘুরতেছিল, এবং সে চিন্তা করতেছিল যে যদি আমিও এমন করতাম তাহলে তো আমার হাজব্যান্ডও আমার সাথেই থাকতো। যদি আমিও তখন আমাদের মধ্যে এই মনোমালিন্য যেটা নিয়ে হয়েছে এটা যদি মিটাই ফেলতাম, তাহলে তো আজকে রাহুলের বাবা, রাহুল, আমরা একসাথে থাকতাম। এবং এটা চিন্তা করে রাহুলের মা ঘর থেকে বেরিয়ে গেছে। যখন রাহুল রুম থেকে বের হয়েছে তখন তার মাকে দেখতেছিল না, এবং কিছুক্ষণ পরে মাকে কল করছে যে তুমি কোথায়? তখন মা ফোনটা ধরে বলল যে, আমি তোর বাবার কাছে যাইতেছি, আমি চাই যে তোর বাবাকে আমাদের সাথে নিয়ে আসতে, আমি চাই তার কাছে ক্ষমা চাইতে, আর এর জন্য আমি আজকে তোর বাবার কাছে যাইতেছি। রাহুলও তার বাবার সম্বন্ধে অনেক বেশি কিছু জানতো না, ছোটবেলা থেকে শুধু এটা শুনছে যে তার মায়ের সাথে তার বাবা ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তার আর একসাথে নাই। তো এই বিষয়টা কখনো রাহুল ওইভাবে চিন্তাও করে না যে তার মায়ের ভিতরে কি চলতেছিল। এবং 17 বছর পরে সেই বাড়িতে গেছে রাহুলের মা, যেখানে তার বাবা ছিল। ওইখানে যাওয়ার পর দেখতেছে যে, আপনি দেখবেন বেশিরভাগ ইন্ডিয়ান বাড়িতে ঘরের সামনে একটা চৌকি থাকে, যেটার মধ্যে আপনার প্লাস্টিক দিয়া মোড়ানো একটা চৌকি থাকে। ওই চৌকির মধ্যে না বৃদ্ধ বাবা বসে আছে খালি গায়ে। এবং সাথে সাথে যখন রাহুলের মা ওইখানে গেল এবং রাহুলের বাবা যখন তার মাকে দেখলো, থমকে গেছে একদম, মানে দেখে চিনে গেছে। আগের মতো তো আর নাই, দুজনে বয়স হয়ে গেছে, দুজনে একদম বৃদ্ধ বৃদ্ধ ছাপ দুজনের চেহারার মধ্যে চলে আসছে। যখন রাহুলের বাবা দেখলো, সাথে সাথে মানে বসা থেকে উঠে রাহুলের মাকে বসতে বলল, এবং বলতেছে যে হঠাৎ করে কেমনে আসলা তুমি আজকে এত বছর পরে? তখন রাহুলের মা বলল যে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি, আমি চাইলে হয়তো এটা অনেক আগেও করতে পারতাম, কিন্তু হয়তো অনেক আগে বিষয়টা আমার কাছে এমনভাবে রিয়েলাইজড হয় নাই। তখন রাহুলের বাবার কাছে ক্ষমা চাইলো যেটা হয়েছে ওইটার জন্য, এবং বলছে যে আমরা আবার একসাথে থাকতে চাই, তোমার ছেলে অনেক বড় হয়েছে এবং তুমি তোমার ছেলের সাথে আমাদের সাথে একসাথে থাকবে। এটা শোনার পরে রাহুলের বাবা নর্মালি যে প্রশ্নটা করা সেটা করলো যে, আজকে 17 বছর পরে কি এমন হইলো যে তুমি আসলে আমার কাছে ক্ষমা চাইতেছো, বলতেছো আমরা যাতে একসাথে থাকি? এটা তো স্বপ্নের মতো মনে হইতেছে। তখন রাহুলের মা রাহুলের জীবনে যেটা ঘটছে এই সম্পূর্ণ বিষয়টা জানালো, এবং ওইটা জানার পরে যে তার ভিতরে রিয়েলাইজড হয়েছে যে 17 বছর আগে যে ভুলটা সে করছে এমনটা সে না করলেও পারত। এবং যখন সম্পূর্ণ বিষয়টা রাহুলের বাবা শুনলো, তখন বাবাও অনেক খুশি হয়ে গেছে এবং অবাক হয়ে গেছে যে এমন কিছু হয়েছে তার সন্তানের জীবনে। এবং অবশ্যই রাহুলের বাবা রাহুলকে দেখতে গেছে এবং তারা আবার একসাথে থাকা শুরু করছে। এই যে ঘটনাটা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কোনো ফিল্মি ঘটনা, কিন্তু না, এটা অনেক সত্য একটা ঘটনা। এবং যেটা শোনার পরে বিশ্বাস করুন না, আমার কাছে এত ভালো লাগছে যে আমি চাইছি এই জন্য আপনাদের কাছে স্টোরিটা শোনাতে। এবং আপনারা অনেকজন চিন্তা করতে পারেন যে এই ছোট্ট একটা বিষয় নিয়ে রাহুলের ওয়াইফ অনেক বেশি ইমোশনাল হয়ে গেল বা আবার তাদের সম্পর্কটা জোড়া লেগে গেছে। বিষয়টা এতটা সহজ ছিল না। এখানে ঘটনা আরও একটা আছে, সেটা হলো রাহুলের ওয়াইফ ছিল সোশ্যাল মিডিয়া ভক্ত, যেটা আমি আগেও আপনাদেরকে বলছি। তো সোশ্যাল মিডিয়াতে তার কিছু বেস্ট ফ্রেন্ড ছিল, এবং ওই বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা মেয়ে ছিল যে ছিল অনেক বেশি লাক্সারিয়াস লাইফ লিড করতো, এবং অলওয়েজ সে কী করতো, ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম আপনার ছবি ছাড়তো, ইনস্টাগ্রামে বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে, মানে হ্যাপিলি একটা লাইফ তার, এগুলা সোশ্যাল মিডিয়াতে ছাড়তো। কিন্তু হঠাৎ করে দেখতেছে যে সেই মেয়ে বেস্ট ফ্রেন্ডটা সুসাইড করে ফেলছে এবং সে দুনিয়া থেকে চলে গেছে। এই নিউজটা যখন থেকে রাহুলের বোধ জানছে,
তখন থেকে তার রাতের ঘুম হারামে গেছে। সে চিন্তা করতে যে এতটা হ্যাপি থাকার পরে একটা পার্সন এমন কাজ কেন করলো। তখন সে কি করলো, যে এমনটা করছে তার একটা বান্ধবীর সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়টা জানতে পারে। আর বিষয়টা ছিল এমন যে সে হয়তো সোশ্যাল মিডিয়াতে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে এটা দেখাতো, কিন্তু বাস্তব জীবনে তার জীবনটা ছিল খুবই কষ্টকর। আর সেটা হলো তার যে হাজবেন্ড ছিল সে ছিল বিভিন্ন নারীতে আসক্ত এবং এডিক্টেড ছিল, প্রায় সময় তার হাতুড়াতো এবং অনেক বেশি প্রবলেমের মধ্যে তার জীবন যাচ্ছিল, কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো সে জানায় নাই। আর একটা সময় গিয়ে যখন সে চিন্তা করছে যে এগুলো তার পক্ষে আর মানা পসিবল হইতেছে না, তো সে এমন একটা ডিসিশন নিয়ে নিছে। আর তখন সে রাহুলের বলা কথাটা রাহুলের ওয়াইফের মাথায় আসছে যে সোশ্যাল মিডিয়ার জীবনটা একটা ফেক জীবন, যেখানে তোমাকে শুধু সুখগুলা দেখাবে, কষ্টটা তুমি কখনো জানতে পারবে না। আর তখন থেকে কিন্তু রাহুলকে নিয়ে তার থট চেঞ্জ হতে শুরু করে যে সে আবার একাত্রিত হবে। আর যখন দেখলো যে রাহুল তার জিনিসপত্রগুলো রুমের মধ্যে এখনো এমনভাবে সাজিয়ে রাখছে, তখন সে ইমোশনালি হয়ে রাহুলের সাথে আবার একসাথে থাকার সিদ্ধান্ত নিছে। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই বলবেন। একটা স্টোরির মধ্যে না শিখার অনেক কিছু থাকে। আপনি শিখার চিন্তাধারা নিয়ে যদি কোনো গল্প দেখেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জীবন সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবেন। কিন্তু আপনি গল্প শোনার আগে আপনার মাইন্ডসেটটা এমন থাকতে হবে যে আমি এই স্টোরিটা থেকে কিছুটা শিখবো। যেমন এখানে অনেক কিছু আছে, সন্তানের জীবনে অনেক কিছু হয়েছে যেটা থেকে মা শিক্ষা নিয়েছে, মা শিক্ষা নিয়ে তার 17 বছর পুরনো হাজব্যান্ডের কাছে ফেরত গেছে, তো অনেক বিষয় থাকে। আর সোশ্যাল মিডিয়ার জীবনটা কেমন হয় এটা আমরা সবাই জানি। আমি আমার কথা যদি বলি, আমি কি সোশ্যাল মিডিয়াতে 100% আপনাদেরকে একদম ক্লিন একটা পার্সন দেখতে আমারে বা অনেকজন আছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে নিজেকে ক্লিন রাখার চেষ্টা করি, কিন্তু আসল রিয়েল লাইফে কিন্তু আমরা ক্লিন না। আমাদের ভিতরেও ভুল হয়, আমাদেরও অনেক কমতি আছে, আমাদেরও অনেক কিছু আছে যেগুলা আমরা চাই না যে সোশ্যাল মিডিয়ার মানুষরা জানুক। তো এই জন্য সোশ্যাল মিডিয়ার জীবনটাকে কখনো রিয়েল লাইফের সাথে মানে কম্পিটিশন করিয়ে না, তাহলে আপনার যে রিয়েল লাইফের জীবনটা ওটা ধ্বংস হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা হলো বলার। কেমন লাগলো গল্পটা অবশ্যই বলবেন এবং বেশি বেশি করে এটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।